গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে কেপিএসআই এবং সার্জেন্টের এক্সাম আসতে চলেছে, তার জন্য আজ জিকে জিএস এর ওপর থেকে 9 নম্বর সাজেশন ক্লাস নিয়ে আসা হচ্ছে। তো আজকের ক্লাসটা মূলত থাকছে তোমাদের ভূগোলের ওপর থেকে, ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল। তো আজকের ক্লাসে আমরা ভূগোলের ওপর থেকে ফার্স্ট পার্ট কমপ্লিট করব, কারণ একটা ক্লাসে টোটালটা কমপ্লিট করা যায় না। সেকেন্ড পার্টের মধ্যে মোটামুটি কিন্তু বাকি যে পার্টগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া হবে। তবে প্রত্যেককে বলছি, এর আগে যে 8টা ক্লাস হয়ে গেছে জিকে জিএস এর ওপর থেকে, সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। এর পাশাপাশি তোমাদের পিএসসি এর ফুড এসআই এর ক্লাস চলছে। তো ফুড এসআই এর যে ক্লাসগুলো হয়েছে, সেই ক্লাসের জিকে ক্লাস, জিকে কোশ্চেন করানো হয়েছে, সেগুলোও কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এবং এর পাশাপাশি তোমাদের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত একটা কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ চলেছিল, সেই সিরিজটা কিন্তু অলরেডি হয়ে গেছে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা দেখবে। এবং এর পাশাপাশি আরেকটা নতুন যে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ এখন চলছে প্রতিদিন, সেটা হলো জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স, যার মধ্যে আমরা জুলাই মাস, সেপ্টেম্বর মাস এবং আগস্ট মাস, এই 3টে মাস কিন্তু কমপ্লিট করে দিয়েছি। সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই দেখবে, কারণ তোমাদের সামনে এই যে কেপিএসআই এর এক্সাম আছে, বা সামনে অন্য কোনো এক্সাম থাকুক না কেন, প্রতিটা এক্সামের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো বা এই ক্লাসগুলো ইম্পর্টেন্ট। তো শুরু করছি আজকে তোমাদের ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল নিয়ে ক্লাসটা। তো ভারত এবং পশ্চিমবঙ্গ রিলেটেড ভূগোলের ক্লাসে আজকে ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের অক্ষাংশগত অবস্থান আর ভারতের দ্রাঘিমাংশগত অবস্থান। তোমাদের এক্সামে কোশ্চেন দেয় যে ভারতের অক্ষাংশগত অবস্থানে ভারত কোন অক্ষাংশ থেকে কোন অক্ষাংশের মধ্যে অবস্থিত। তো ভারত 6 ডিগ্রি 45 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তরের মধ্যে অবস্থিত অক্ষাংশগতভাবে। আর দ্রাঘিমাংশগতভাবে ভারত 68 ডিগ্রি 7 মিনিট পূর্ব থেকে 97 ডিগ্রি 25 মিনিট পূর্বের মধ্যে অবস্থিত। সুতরাং এখান থেকে তোমাদের কোশ্চেন দিতে পারে যে ভারত কোন গোলার্ধে অবস্থিত। তো ভারত মাথায় রাখবে, ইন্ডিয়া কোন গোলার্ধে অবস্থিত? ইন্ডিয়া উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সব থেকে নর্দার্ন পয়েন্ট অর্থাৎ উত্তরতম বিন্দু কোনটা? তো ভারতের সব থেকে উত্তরতম বিন্দু হলো ইন্দিরাকোল। সেটা কোন রাজ্যে অবস্থিত? সেটা অবস্থিত জম্মু অ্যান্ড কাশ্মীরে। আর ভারতের সব থেকে দক্ষিণতম বিন্দু যদি জানতে চাই, তখন অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট। সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপের গ্রেট নিকোবরে ইন্দিরা পয়েন্ট অবস্থিত, যেটা ভারতের সব থেকে সাউদার্ন পয়েন্ট, সব থেকে সাউথ মোস্ট পয়েন্ট, দক্ষিণতম বিন্দু। এবার যদি কোশ্চেন দেয় তোমাদের যে ইন্ডিয়ান মেনল্যান্ডের মধ্যে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটা, তখন অ্যান্সার হবে কন্যাকুমারী। তার দ্রাঘিমাংশ রেখা কত? তার অক্ষাংশ রেখা কত? তার অক্ষাংশ রেখা হলো 8 ডিগ্রি 4 মিনিট। আর এক্ষুনি যেটা বললাম ইন্দিরা পয়েন্ট, যেটা ভারতের সব থেকে সাউথ মোস্ট পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত, তার আগের নাম কি ছিল? কোশ্চেন দিয়েছে একটা এক্সামে, ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। তো তার আগের নাম ছিল পিগম্যালিয়ান পয়েন্ট। তাহলে ভারতের উত্তরতম বিন্দু কোনটা? ইন্দিরাকোল। আর দক্ষিণতম বিন্দু কোনটা? দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট। এবার যদি কোশ্চেন দেয় ভারতের সব থেকে পূর্বতম বিন্দু কোনটা, বা এইভাবে কোশ্চেন দিতে পারে ভারতের সব থেকে পূর্বতম রাজ্য কোনটা? তো ভারতের সব থেকে পূর্বতম বিন্দু হলো কিভিতু। কিভিতু কোন রাজ্যে অবস্থিত? কিভিতু অবস্থিত অরুণাচল প্রদেশ রাজ্যে। তো যদি কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে পূর্বতম রাজ্য কোনটা, তো সেটা হবে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ। যদি কোশ্চেন দেয় ভারতের সব থেকে পশ্চিমতম রাজ্য কোনটা, বা পশ্চিমতম বিন্দু কোনটা, তো ভারতের সব থেকে পশ্চিমতম বিন্দু হলো গুহারমতি। গুহারমতি কোথায় অবস্থিত? গুজরাটের কাছ জেলায় অবস্থিত। অর্থাৎ গুজরাট হলো ভারতের সব থেকে পশ্চিমতম বিন্দু। তাহলে এখানে যে কোশ্চেনগুলো করালাম, আশা করি বোঝা গেল ভারতের অক্ষাংশ দ্রাঘিমাংশ পয়েন্ট কোন, কোথা থেকে কোন পর্যন্ত, ভারত কোন গোলার্ধে অবস্থিত, উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিত, উত্তরতম বিন্দু ইন্দিরাকোল, দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট, পূর্বতম বিন্দু কিভিতু, যেটা অরুণাচল প্রদেশ, আর পশ্চিমতম বিন্দু গুহারমতি, যেটা গুজরাটে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন, ভারতের স্থল সীমানার মোট দৈর্ঘ্য কত? তো ভারতের স্থল সীমানার মোট দৈর্ঘ্য হলো 15,200 কিলোমিটার। 15,200 কিলোমিটার হলো ভারতের স্থল সীমার মোট দৈর্ঘ্য। এবার এই যে সেকেন্ড কোশ্চেনটা দেখছো, সেকেন্ড কোশ্চেনটা কিন্তু বহু এক্সামে দিয়েছে। ভারতের উপকূলীয় সীমানার দৈর্ঘ্য কত?
ভারতের উপকূলীয় সীমানার দৈর্ঘ্য হলো ৭,৫১৬.6 কিলোমিটার, বা তোমরা ৭,৫১৬ কিলোমিটারও মনে রাখতে পারো। চলে আসো পরের কোশ্চেন, সব থেকে বেশি উপকূলীয় সীমানা আছে কোন রাজ্যের? তো সব থেকে বেশি উপকূলীয় সীমানা হলো গুজরাট রাজ্যের। আর যদি কেন্দ্রশাসিত অঞ্চল জানতে চাই যে কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সব থেকে বেশি উপকূলীয় সীমানা, তখন অ্যান্সার হবে সেটা আন্দামান অ্যান্ড নিকোবরের। পরের কোশ্চেন দেখো, ভারতের স্থল সীমান্ত টাচ করেছে কটা দেশের সাথে, বা ভারতের যে বর্ডার, সেই বর্ডার কটা দেশের সাথে টাচ করে আছে? তো ভারতের স্থল সীমান্ত, মাথায় রাখবে কোশ্চেনটা ভালো করে, কারণ অ্যান্সারটা বলার পরে জিনিসটা বোঝাবো একটুখানি। ভারতের স্থল সীমান্ত টাচ করে আছে কটা দেশের সাথে? 7টা দেশের সাথে ভারতের স্থল সীমান্ত টাচ করে আছে। সেই 7টা দেশ কি কি? আফগানিস্তান, পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার অ্যান্ড বাংলাদেশ। এবার তোমাদের মনে হতে পারে যে শ্রীলঙ্কাও তো ভারতের প্রতিবেশী, তাহলে শ্রীলঙ্কার সাথে ভারতের স্থল সীমান্ত টাচ আছে কিনা? না, শ্রীলঙ্কার সাথে কিন্তু ভারতের স্থল সীমান্ত টাচ নেই। শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে আছে পক প্রণালী, যেটা গালফ অফ মান্নারে অবস্থিত। তো এখানে কোশ্চেনটা বলেছে কি, ভারতের স্থল সীমান্ত টাচ করে আছে কোন কোন দেশের সাথে? তো টাচ করে আছে আফগানিস্তান, পাকিস্তান, চায়না, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, এই 7টা দেশের সাথে। এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের এক্সামে দেবেই, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভারত কোন দেশের সাথে সব থেকে বেশি বর্ডার শেয়ার করে? তো ভারত সব থেকে বেশি বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। কত কিলোমিটার বর্ডার শেয়ার করে এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, তো কিলোমিটারটাও মাথায় রাখতে হবে। 4,096 কিলোমিটার বর্ডার শেয়ার করে বাংলাদেশের সাথে। আর সব থেকে কম বর্ডার শেয়ার করে কার সাথে? আফগানিস্তানের সাথে সব থেকে কম বর্ডার শেয়ার করে। কত ডিস্টেন্স? 106 কিলোমিটার ডিস্টেন্স শেয়ার করে। আর তোমাদের এর আগের ক্লাসে পড়িয়েছিলাম ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে বর্ডার লাইন, তাকে কি বলা হয়? বলা হয় ডুরান্ড লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে লাইনটা, সেটা বলেছিলাম র্যাডক্লিফ লাইন। আর ভারত এবং চায়নার মধ্যে যে লাইনটা, তাকে বলা হয় কি? ম্যাকমোহন লাইন। চলে আসো পরের কোশ্চেন। পরের কোশ্চেন থেকে তোমাদের ম্যাপ রাখা হয়েছে। ম্যাপের সাহায্যে কিন্তু তোমাদের ক্লাসগুলো বোঝানো হবে। ম্যাপটা ইনক্লুড করা হয়েছে এই কারণে, যাতে করে তোমাদের ভিজুয়ালাইজ হয় কোথায় কোন জিনিস আছে, সেটা তোমরা বুঝতে পারো সহজে। এবং সহজেই কিন্তু, যেহেতু কম টাইম সামনে, আর মাত্র 2 দিন পরে তোমাদের এক্সাম আছে, তো সেই কারণে কিন্তু ম্যাপ রাখা হয়েছে। ম্যাপের সাহায্যে তোমাদের জিনিসগুলো পয়েন্ট আউট করানো হচ্ছে, যাতে করে সহজে তোমাদের জিনিসটা মনে থাকে এবং একসাথে অনেকটা জিনিস কভার করা যায়। তো এখানে দেখো, তোমাদের যদি কোশ্চেন দেয় ভারতের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা বলতে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি যে রেখাটা, 23.5 ডিগ্রি উত্তর যে রেখাটা, সেই রেখাটা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে, বা কটি রাজ্যের ওপর দিয়ে গেছে? তো কর্কট ক্রান্তি রেখা ভারতের টোটাল 8টা স্টেটের ওপর দিয়ে গেছে, 8টা রাজ্যের ওপর দিয়ে গেছে। তো কিভাবে কোন রাজ্যের ওপর দিয়ে গেছে আমি এখানে ছবিতে দেখাচ্ছি, ভালোভাবে খেয়াল করো। তার আগে বলবো, ভারতের কোথায় কোন রাজ্য আছে সেটা জ্ঞান কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। তো এখানে দেখো, ভারতের গুজরাটের ওপর দিয়ে এই পজিশন থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবেশ করছে। তাহলে ফার্স্ট স্টেট কোনটা? ফার্স্ট স্টেট হলো গুজরাট। গুজরাটের পরে এই কর্কট ক্রান্তি রেখা দেখো রাজস্থানের একটুখানি অংশকে টাচ করেছে। তাহলে কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের ওপর দিয়ে গেছে? রাজস্থানের ওপর দিয়েও গেছে। রাজস্থান থেকে কর্কট ক্রান্তি রেখা প্রবেশ করেছে মধ্যপ্রদেশের। তো মধ্যপ্রদেশে প্রবেশ করলে তাহলে থার্ড স্টেট কি হলো? থার্ড স্টেট হলো মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় ভাগ হয়েছে, ছত্তিশগড়ের উপর দিয়েও কর্কট ক্রান্তি রেখা গেছে। তাহলে মধ্যপ্রদেশের পরে কি? মধ্যপ্রদেশের পরে হলো ছত্তিশগড়। ছত্তিশগড়ের পরে সেই কর্কট ক্রান্তি রেখা প্রবেশ করেছে কার উপরে? ঝাড়খণ্ডের ওপরে প্রবেশ করেছে। তাহলে 1 2 3 4 5 নম্বর রাজ্য কি হলো? 5 নম্বর রাজ্য হলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পর কর্কট ক্রান্তি রেখা প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের ওপরে, ওয়েস্ট বেঙ্গলের ওপরে। তারপর বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে এইদিকে আবার ইন্ডিয়ান রাজ্য ত্রিপুরা রাজ্যে ওপর দিয়ে গেছে, ত্রিপুরা। এবং লাস্ট রাজ্য হলো মিজোরাম। লাস্ট হলো মিজোরাম। তাহলে ছবিতে তোমাদের দেখিয়ে দিলাম যে ভারতের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্যের ওপর দিয়ে গেছে,
এর ফলে কি হবে, তোমাদের জিনিসটা কিন্তু ক্লিয়ার থাকবে। এবং পরপর কোন রাজ্য, যদি তোমাদের এইভাবে বলে যে পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাও বা পূর্ব থেকে পশ্চিম দিকে সাজাও, তাহলে জিনিসটা কিন্তু তোমাদের ক্লিয়ার থাকবে। তাহলে ফার্স্ট রাজ্য হলো গুজরাট, সেকেন্ড হলো রাজস্থান, থার্ড মধ্যপ্রদেশ, ফিফথ হলো ছত্তিশগড়, সিক্সথ হলো ফিফথ হলো ফিফথ হলো ঝাড়খণ্ড, সিক্স হলো ওয়েস্ট বেঙ্গল, থার্ড হলো ত্রিপুরা এবং তোমাদের সরি ফার্স্ট হলো গুজরাট, সেকেন্ড হলো রাজস্থান, থার্ড হলো মধ্যপ্রদেশ, ফোর্থ হলো ছত্তিশগড়, ফিফথ হলো ঝাড়খণ্ড, আর সিক্সথ হলো ওয়েস্ট বেঙ্গল, সেভেন্থ হলো ত্রিপুরা অ্যান্ড এইটথ হলো মিজোরাম। তাহলে যদি বলা হয় যে ভারতের পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর যে কর্কটক্রান্তি রেখা গেছে সেই রাজ্যগুলো পরপর বলো, তাহলে কি হবে, চোখ বন্ধ করেই তোমাদের বলতে হবে, বা চোখ বন্ধ করে আশা করি তোমরা বলতে পারবে এরপর থেকে। গুজরাট, তারপর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ছত্তিশগড় পরে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। যদি বলা হয় পূর্ব থেকে পশ্চিম, তাহলে মিজোরাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যান্ড গুজরাট। এবার যদি এখান থেকে কোশ্চেন দেয় যে এই কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, এক্ষুনি বললাম, তো পশ্চিমবঙ্গের কটা জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? তো পশ্চিমবঙ্গের মাথায় রাখবে 5টা জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। সেই 5টা জেলা কি কি? 5টা জেলা হলো, একটা হলো নদিয়া, বর্ধমান দুটো, মানে একটা বর্ধমান ইস্ট বর্ধমান, আর একটা হলো ওয়েস্ট বর্ধমান, তাহলে 3টে হয়ে গেল। আর একটা হলো পুরুলিয়া এবং আর একটা হলো বাঁকুড়া। এই 5টা জেলার উপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কটক্রান্তি রেখা গেছে। তো তোমাদের কোশ্চেন দেবে পশ্চিমবঙ্গের কটা জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? 5টা জেলার উপর দিয়ে গেছে। কোশ্চেন এভাবে দিতে পারে যে এর মধ্যে পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি বা কর্কটক্রান্তি রেখা গেছে। সেখানে 4টে অপশান ঠিক থাকবে, একটা ভুল থাকবে, সেটা কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে। তাই পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেছে, জেলার নাম এখানে লিখে দিলাম, সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাইলে, যদিও তোমাদের এই ভূগোলের ক্লাসের পিডিএফ প্রোভাইড করা হবে না, তোমরা ক্লাসটাকে আরও একবার রিমাইন্ড করে দেখবে রিভিশনের জন্য। আর এক্সট্রা পয়েন্ট যেগুলো লেখানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই খাতায় তোমরা নোট ডাউন করবে। আর বারবার বলছি, তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো করানো হয়েছে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত, দেখবে এই চ্যানেলে প্লে লিস্টের মধ্যে প্রোভাইড করা আছে। আর জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা চলছে সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই করে নেবে। এবং এর পাশাপাশি ফুড এসআইয়ের জন্য যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই করে নেবে। এবার আমরা চলে আসবো গঙ্গা রিভার সিস্টেম, গঙ্গা নদী তন্ত্র। তো এখানেও দেখো তোমাদের ম্যাপ ইনক্লুড করা হয়েছে যাতে করে আমার তাড়াতাড়ি বোঝাতে সুবিধা হয়। তো এখানে খেয়াল করো যে গঙ্গা নদীর আমি যেখানে যেখানে মার্কিং করছি, আমার মার্কিং পয়েন্টটাকে ভালোভাবে তোমরা একটু দেখবে। তো গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে? এই পজিশন থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এই জায়গাটার নাম কি? গঙ্গোত্রী। উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এবং গঙ্গা নদী উৎপত্তি হয়ে এখানে এসে উত্তরপ্রদেশের কাছে এই জায়গায় এসে কিন্তু এর সঙ্গে গঙ্গার সব থেকে বড় উপনদী হলো যমুনা। তো যমুনার উৎপত্তিও উত্তরাখণ্ডের যমুনোত্রী হিমবাহ থেকে হয়েছে। তো যমুনা নদী এখানে এসে মিশেছে, মেশার পর এখান থেকে এই নদী গঙ্গা নামে উত্তরপ্রদেশ, তারপর বিহারের ঠিক মিডিল দিয়ে বাহিত হয়ে এসে পশ্চিমবঙ্গে এসে এই নদী দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটা ভাগ নিচের দিকে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাহিত হয়েছে, আর একটা ভাগ কি হয়েছে এখানে খেয়াল করো, এখানে আমি গ্রিন কালার নিচ্ছি, এই ভাগটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাহিত হয়ে এসে মিশেছে হুগলি নদী নামে, মিশেছে কোথায়? বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরে। আরেকটা ভাগ বাংলাদেশে প্রবেশ করেছে, কি নামে? বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে। এবং এই পদ্মা এই দিক থেকে আসা যখন ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হচ্ছে, তখন পদ্মার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে কি? হয়ে যাচ্ছে মেঘনা নদী। এবং সেই মেঘনা নদী গিয়ে পড়ছে কোথায়? গিয়ে পড়ছে বঙ্গোপসাগরে। তাহলে গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ, এবং গিয়ে মিশছে কোথায়? মিশছে বে অফ বেঙ্গল অর্থাৎ
বঙ্গোপসাগরে। গঙ্গা নদী কিন্তু ভারতের সবথেকে দীর্ঘতম নদী। যদি কোশ্চেন দেয় ভারতের সবথেকে দীর্ঘতম নদী কোনটা, তো অ্যান্সার হবে গঙ্গা নদী। এর লেন্থ আনুমানিক 25 কিলোমিটার হলো গঙ্গা নদীর দৈর্ঘ্য। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আহ, যদি কোনো নদীর, যে কোনো নদীর হোক না কেন, যখন আমি বলবো ডান দিকের উপনদী, অর্থাৎ ডান দিকের উপনদী মানে কি, রাইট সাইড ট্রিবিউটারি, আর বাম দিকের উপনদীর অর্থ হলো লেফট সাইড ট্রিবিউটারি। তো সাপোজ এখানে তুমি দাঁড়িয়ে আছো, এই জায়গায় এই একটা বিন্দুতে তুমি মনে করো এখানে দাঁড়িয়ে আছো, এই বিন্দু থেকে তুমি তাকিয়ে আছো এই তীর চিহ্নের দিকে। তীর চিহ্নের দিকে যদি তুমি তাকিয়ে থাকো, তাহলে তোমার ডান সাইড যে সাইডটা পড়বে, তাহলে ডান সাইড অবভিয়াসলি এই নিচের দিকটা পড়বে রাইট সাইড, আর ওপর দিকটা পড়বে লেফট সাইড। তাহলে তোমার ডান সাইড যেদিকে পড়বে সেটা হবে ডান সাইড, আর বাম দিক যেটা পড়বে সেটা বাম সাইড। একই নদীর ক্ষেত্রেও সেম, নদী যেখান থেকে উৎপত্তি হয়ে যেই দিকে যাচ্ছে সেই দিকে ফিরে যদি আমি তাকাই যেদিকে যাচ্ছে, তো বাম দিক আমার যে হাত পড়বে সেদিকে সেই নদীগুলোকে বলবো সেই নদীর বাম দিকের উপনদী, আর ডান হাতে যে নদীগুলো পড়বে সেই নদীগুলোকে বলবো ডান দিকের উপনদী। তাহলে গঙ্গা যাচ্ছে কোন দিকে, গঙ্গা যাচ্ছে এই দিকে, তাহলে ওপরে হলো লেফট সাইড আর নিচে হলো রাইট সাইড। তাই এখান থেকে কোশ্চেন দেয় গঙ্গার সব থেকে বড় উপনদী কোনটা, গঙ্গার সব থেকে বড় উপনদী হলো যমুনা নদী। গঙ্গার ডান দিকের মধ্যে সব থেকে বড় উপনদী যদি বলে তো একই অ্যান্সার হবে, কারণ যমুনা হলো কিন্তু গঙ্গার রাইট সাইড ট্রিবিউটারিজ। একইভাবে এখান থেকে খেয়াল করো, তোমাদের এক্সামে কোশ্চেন যদি প্রিভিয়াস ইয়ার খেয়াল করে থাকো দেখবে তোমাদের কোশ্চেন দেয় বেতোয়া নদী বা কেন নদী কার উপনদী। অপশানে গঙ্গা থাকবে, অপশানে যমুনা থাকবে এবং আদার্স অন্যান্য অপশান থাকবে। তো অ্যান্সার কি হবে, কেন নদী কিন্তু মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়ে মিশেছে যমুনার সাথে, নট গঙ্গা। তো যমুনার সাথে মিশেছে এর অর্থ হলো কেন কিন্তু যমুনার উপনদী। বেতোয়া হলো যমুনার উপনদী। চাম্বাল এটাও কিন্তু যমুনার উপনদী। কালী সিন্ধ, সিন্ধ এগুলো প্রত্যেকটাই কিন্তু যমুনার উপনদী। আর বানাস, বানাস রিভার কার উপনদী, এখানে খেয়াল করো বানাস রিভার এটা হলো, আমি এখানে কালো দিয়ে মার্কিং করছি দেখো, বানাস রিভার এটা হলো চম্বলের উপনদী। এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের এক্সামে দেয়। তারপর খেয়াল করো এইদিকে এসে সোন রিভার, সোন রিভার এটা কিন্তু গঙ্গার উপনদী। রিহান এটাও কিন্তু গঙ্গার উপনদী। এরপরে দেখো দামোদর নদী, দামোদর নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে, উৎপত্তি হয়েছে ঝাড়খণ্ড থেকে, এবং দামোদরও কিন্তু গঙ্গার একটা উপনদী। এখানে দেখো বিহারের মাঝখানে একটা কোশি নদী, বিহারের ওপর থেকে নেপাল থেকে একটা নদী প্রবেশ করছে, সেটা হলো কোশি নদী। এই কোশি নদীকে বলা হয় বিহারের দুঃখ। তো কোশ্চেন দেবে বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে, কোশি নদীকে। যদি কোশ্চেন দেয় বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে, বলা হয় দামোদর নদীকে। যদি কোশ্চেন দেয় উড়িষ্যার দুঃখ বলা হয় কোন নদীকে, তো বলা হয় মহানদীকে। তো এখানে গঙ্গার ডান তীরের উপনদী, বাম তীরের উপনদী যেগুলো মেন মেন সেগুলোই কিন্তু এখানে ছবিতে আঁকা আছে। এগুলো কিন্তু একটু ভিডিও পজ করে তোমরা জিনিসটা পড়ে নেবে। এবার দেখো গঙ্গা নদীর উপর থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে ইনক্লুড করা আছে। গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায়, তো এক্ষুনি বললাম গঙ্গা নদীর উৎপত্তি স্থল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গার সব থেকে বড় উপনদী কোনটা, সব থেকে বড় উপনদী হলো যমুনা, হলো গঙ্গার সব থেকে বড় উপনদী। এখানে যমুনার যে স্পেলিংটা, এখানে ইংলিশে লেখার অর্থ হলো স্পেলিংটা একটুখানি খেয়াল রাখবে, কারণ ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে প্রবেশ করবে তখনও তার নাম কিন্তু যমুনা হবে। সেই যমুনার স্পেলিং হলো যমুনা, জে দিয়ে শুরু, আর এর স্পেলিং হলো অয় দিয়ে শুরু। সুতরাং তোমাদের কোন যমুনা জানতে চাইছে এক্সামে, ইংলিশ ফরম্যাটের কোশ্চেনটা একটু দেখে নেবে, দেখে নিলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের সব থেকে দীর্ঘতম নদী কোনটা, ভারতের সব থেকে দীর্ঘতম নদী হলো গঙ্গা, এক্ষুনি বললাম লেন্থ প্রায় 25 কিলোমিটার, অর্থাৎ 2525 কিলোমিটার। পরের কোশ্চেন দেখো কেন বেতোয়া কার উপনদী, কেন বেতোয়া হলো যমুনার উপনদী। ম্যাক্সিমাম এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছে এবং ফার্স্ট অপশনে থাকবে গঙ্গা, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু গঙ্গা মেরে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। চলে আসো পরের কোশ্চেন, কোন নদীর ওপর ভারতের সব থেকে উঁচু বাঁধ থেরি ড্যাম অবস্থিত, তো থেরি ড্যাম অবস্থিত ভাগীরথী নদীর ওপরে। কোথায় অবস্থিত, উত্তরাখণ্ডে। এর হাইট কত, এর হাইট হলো 260 মিটার হলো এর হাইট। থেরি ড্যাম কোথায় অবস্থিত সেটা পরবর্তীর যে মানে নেক্সট যে তোমাদের পিকচারটা রাখা আছে, যে ছবিটা রাখা আছে, এই ছবিতে আরো ক্লিয়ার হয়ে যাবে, ছবিটা যখন দেখাবো। তো যাই হোক মাথায় রাখবে
ভারতের সবথেকে উঁচু ড্যাম, উঁচু বাঁধ যার নাম হলো থেরি ড্যাম, সেটা কোন নদীর উপর অবস্থিত? ভাগীরথী নদীর উপর অবস্থিত উত্তরাখণ্ডে। তার হাইট কত? হাইটটাও কিন্তু অবশ্যই জানতে হবে। 260 মিটার হলো এর হাইট। ইম্পর্টেন্ট কোশ্চেন, মার্কিং করে দিলাম। চলে আসো পরের কোশ্চেন। কোন নদী বাংলাদেশে প্রবেশ করে পদ্মা নদী হয়েছে? একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, তো অ্যান্সার ইজি, অ্যান্সার হবে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করার পর তার নাম পরিবর্তনে হয়ে গেছে পদ্মা নদী। চলে আসো পরের কোশ্চেন। সোন কার উপনদী? তো সোন হলো গঙ্গার উপনদী। বিহারের দুঃখ বলা হয় কোন নদীকে? এক্ষুনি বলে দিলাম, বিহারের দুঃখ বলা হয় কোশি রিভারকে। দেখো কোশি রিভার কোথায়? কোশি রিভার হলো এই যে কোশি রিভার, এই কোশি রিভারকে বলা হয় বিহারের দুঃখ, যেটা বিহারে এসে গঙ্গার সাথে কিন্তু মিশছে। চলে আসো পরের কোশ্চেন। উড়িষ্যার দুঃখ বলা হয় কোন নদীকে? উড়িষ্যার দুঃখ বলা হয় মহানদীকে। আর বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে। চলে আসো পরের কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমাদের কোশ্চেন দেবে ভারতের সব থেকে পুরানো নদী প্রকল্প কোনটা? তো ভারতের সবথেকে পুরানো নদী প্রকল্প হলো দামোদর ভ্যালি কর্পোরেশন, অর্থাৎ ডিভিসি। ফুল ফর্ম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। এর যে প্ল্যানিংটা ডিজাইন করেছিল, সেটা কে, কোন কোম্পানির ডিজাইন করেছিল? টিভিএ, টেনিস ভ্যালি অথরিটি। এটা আমেরিকার একটা অথরিটি। এবং ডিভিসি এস্টাবলিশ হয়েছিল কবে? 1948 সালে। ভারতের পুরানো নদী প্রকল্প, সবথেকে পুরানো নদী প্রকল্প ডিভিসির কিন্তু এস্টাবলিশ করা হয়। চলে আসো পরের ছবি। পরের ছবিতে এখান থেকে তোমাদের কোশ্চেন দেয় 5টা প্রয়াগ, পঞ্চ প্রয়াগ, তোমরা নাম শুনেছ, পঞ্চ প্রয়াগ। তো কোন প্রয়াগে কোন নদী এসে মিশেছে, এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন দেয়। বিষ্ণু প্রয়াগ, কর্ণ প্রয়াগ, নন্দ প্রয়াগ, রুদ্র প্রয়াগ অ্যান্ড দেব প্রয়াগ। তো এখানে ছবিটা ভালোভাবে খেয়াল করো, এবং আমি এখানে ছবি এঁকে নেক্সট পেজে ছবি এঁকেই বোঝাচ্ছি। তো ওপরে দেখতে পাচ্ছ কি আছে? সন্ত পাত গ্লেসিয়ার, সন্ত পাত হিমবাহ। এই সন্ত পাত হিমবাহ থেকে তোমরা একটা জিনিস খেয়াল করবে, যখন তোমাদের ভূগোলের ক্লাস ডিটেলসে পড়ানো হবে, ফাউন্ডেশন ব্যাচ চলবে, সেখানে ডিটেলসে বোঝানো হবে। এখানে জাস্ট এক্সাম টার্গেটের উপরে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। তো এখানে অতটা ডিটেলস আমি যাব না, তবে একটা কথা বলে রাখি যে গঙ্গা নদী কিন্তু যে একটু আগে বললাম গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। তো একদম প্রথম থেকেই কিন্তু সেই নদীর নাম গঙ্গা নয়। গঙ্গার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নাম ছিল। তারপর দেবপ্রয়াগে আসার পর, যখন দেবপ্রয়াগে ভাগীরথীর সাথে ওদিকে অলকানন্দা মিশছে, তারপর থেকে যে নদীটার নাম হয়েছে, সেই নদীর নাম হয়েছে কি? গঙ্গা রিভার। তো এখানে খেয়াল করো যে বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ, এই প্রয়াগগুলো কিভাবে তৈরি হয়েছে। তার আগে কোনটার পরে কোন প্রয়াগ, এইটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে যায়। তো এটা মনে রাখার একটা সহজ উপায় আমি ট্রিক্স আকারে তোমাদের বলে দিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, বা যেটা বলে দিচ্ছি সেটাও কিন্তু ফলো করতে পারো। বিকানেরের লাড্ডু তোমরা শুনেছো আশা করি। বিকানের, বিকানের, বিকানেরের লাড্ডু। তো বিকানেরের লাড্ডু মহাদেবকে যদি আমি প্রসাদ হিসাবে চড়াই, তো বিকানেরের লাড্ডুকে আমি কি করছি? বিকানেরের লাড্ডুকে আমি মহাদেবের প্রসাদ হিসাবে চড়াচ্ছি। তো এখান থেকেই 5টা প্রয়াগের নাম তোমাদের পরপর মনে থাকবে। কিভাবে মনে থাকবে? বিকানের, তো বি আই ফর কি? বি আই ফর বিষ্ণু প্রয়াগ, বি আই ফর বিষ্ণু প্রয়াগ। তারপরে কে এ ফর কর্ণপ্রয়াগ, এন এ ফর নন্দপ্রয়াগ, আর এদিকে লাস্টের যে আরটা আছে, আর ফর হলো রুদ্রপ্রয়াগ। আর এদিকে লাড্ডুটা না মনে রাখলেও হবে। কাকে চড়াচ্ছে? মহাদেবকে। তো দেব থেকে কি? দেব থেকে দেবপ্রয়াগ। তো এইভাবে পরপর ওপর থেকে নিচ পর্যন্ত প্রয়াগগুলো তোমরা পরপর মনে রাখতে পারো। বিকানেরের লাড্ডু কাকে চড়ানো হচ্ছে? দেবাদিদেব মহাদেবকে চড়ানো হচ্ছে। তো সেখান থেকে জিনিসটা জাস্ট ট্রিক্সের মনে রাখার জন্য কিন্তু বলে দিলাম। এটা তোমরা মনে রাখতে পারো, বা তোমরা তোমাদের নিজেদের ট্রিক্স আকারে মনে রাখতে পারো। তাহলে এখানে দেখো যে কিভাবে এই প্রয়াগগুলো তৈরি হচ্ছে। তো উপর থেকে দুটো গ্লেসিয়ার থেকে দুটো নদী আসছে। একটা আসছে কি? একটা আসছে ধৌলি গঙ্গা, এটা হলো ধৌলি গঙ্গা। আর এদিক থেকে আসছে কি? এদিক থেকে আসছে বিষ্ণু গঙ্গা, বিষ্ণু
গঙ্গা, আর এদিক থেকে এটা কি আসলো, এটা আসলো ধৌলি গঙ্গা। এখান থেকে কোশ্চেন দেয় বলেই কিন্তু কোশ্চেনটা একটু ডিটেলসে তোমাদের বোঝানো হচ্ছে। এবার এই ধৌলি গঙ্গা আর এদিক থেকে আসলো বিষ্ণু গঙ্গা, এই দুটো এসে মিট করছে এই পজিশনে। এই জায়গার নাম কি? এই জায়গার নাম হলো বিষ্ণু বিষ্ণু প্রয়াগ। আচ্ছা, ট্রিক্সটা এখানে আমি পাশে লিখে রাখি, তাহলে পরপর তোমরা বুঝতে পারবে ট্রিক্সটা কি। ট্রিক্সটা এক্ষুনি কি বললাম? বিকানের বিকানেরের লাড্ডু কাকে চড়াচ্ছে? দেবাদিদেব মহাদেবকে চড়াচ্ছে। তো বিকানেরের লাড্ডু দেবকে চড়াচ্ছে। তো এখানে বি আই ফর কি হয়ে গেল? বিষ্ণু প্রয়াগ। এরপর এইখানে মেশার পর যে নদীটা আগে এগাচ্ছে, সেই নদীটার নাম কি? সেই নদীটার নাম হলো অলকানন্দা। তো এখানে আমি অলকানন্দা শুধু আমি এ লিখলাম। তো অলকানন্দা আগে এগিয়ে এসে এই অলকানন্দার সাথে ডান সাইড থেকে আরেকটা নদী এসে মিশছে এর সাথে। মিশে এই জায়গার নাম হচ্ছে কি? এই জায়গার নাম হবে কে এ ফর কর্ণপ্রয়াগ। এই জায়গার নাম কি হলো? কর্ণ কর্ণপ্রয়াগ। এই কর্ণপ্রয়াগে যে নদীটা ডান সাইড থেকে এসে মিশলো, এই নদীর নাম কি? এই নদীর নাম হলো পিন্ডার নদী। নদীর নামটা কি? পিন্ডার রিভার। এবার এই পিন্ডার রিভার অলকানন্দার সঙ্গে মেশার পরে নদীর নাম থেকে যাচ্ছে অলকানন্দা, আবার এগিয়ে আসছে। এই নদীর নাম কি? অলকানন্দা। এবং অলকানন্দার সঙ্গে আবার ডান সাইড থেকে আরেকটা নদী এসে মিশছে। সেই নদীর নাম কি? এই নদীর নাম হলো নন্দাকিনী। নন্দাকিনী, নট মন্দাকিনী। মন্দাকিনী এর পরে এসে মিশবে, এখানে মিশছে কি? নন্দাকিনী। এবং এই নন্দাকিনী মেশার পরে এই জায়গাটার, এই মিলনস্থলটার নাম হচ্ছে কি? এন এ। এন বিকানেরের এন এ ফর কি? নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ। এবার নন্দ্রপ্রয়াগ থেকে এই নদীটা আবারও অলকানন্দা নামে এগিয়ে আসছে। অলকানন্দা নামে এগিয়ে এসে এখন বাম সাইড থেকে আরেকটা নদী আসছে, তার নাম হলো মন্দাকিনী। মন্দাকিনী এসে এর সঙ্গে মিশছে। বাম সাইড থেকে যে নদীটা আসলো তার নাম হলো মন্দাকিনী। এর সঙ্গে মেশার পরে এই যে স্থলটা, এই জায়গাটার নাম কি হচ্ছে? এই জায়গাটার নাম হচ্ছে রুদ্রপ্রয়াগ। আর ফর কি? আর ফর রুদ্র রুদ্রপ্রয়াগ। এবার রুদ্রপ্রয়াগ থেকে নদীটা আবার অলকানন্দা নামে এগিয়ে আসছে এবং এইখানে এই পয়েন্টে আবার বাম দিক থেকে আরেকটা নদী আসছে। সেটা কি? সেটা হলো ভাগীরথী নদী। এই ভাগীরথী নদী এসে এখানে যে মিলনস্থল হচ্ছে, সেই মিলনস্থলটার নাম কি? মিলনস্থলটার নাম হলো দেব ফর মহাদেবের, দেবাদিদেব মহাদেব ফর দেবপ্রয়াগ। এবার এই দেবপ্রয়াগ থেকে যে নদীটা বেরোচ্ছে, সেই নদীর নাম কি? সেই নদীর নাম হলো গঙ্গা নদী। গঙ্গা নদী নামে এই নদীটা এবার উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ওদিকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ থেকে দুটো ভাগে ভাগ হয়েছে। পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে হুগলি নদী আর বাংলাদেশের মধ্যে দিয়ে পদ্মা নদী হিসাবে ওদিকে বাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশছে। তাহলে দেবপ্রয়াগ থেকে কোশ্চেন দেবে এখান থেকে যে গঙ্গা নদীর নাম গঙ্গা পড়েছে কোথা থেকে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দেবপ্রয়াগ থেকে। বা কোশ্চেন দেবে দেবপ্রয়াগে কোন দুটো নদী? এটা কি বললাম? ভাগীরথী নদী। দেবপ্রয়াগে কোন দুটো নদী এসে মিলেছে? তো অ্যান্সার হবে এদিক থেকে, উপর দিক থেকে আসা অলকানন্দা আর এই লেফট সাইড থেকে আসা ভাগীরথী নদী এসে মিলেছে কোথায়? দেবপ্রয়াগে। যদি কোশ্চেন দেয় যে কর্ণপ্রয়াগে কোন দুটো নদীর মিলনস্থল, তো কর্ণপ্রয়াগে মিলেছে অলকানন্দা এবং পিন্ডার নদী। একইভাবে নন্দপ্রয়াগে মিলেছে নন্দাকিনী এবং অলকানন্দা। রুদ্রপ্রয়াগে মন্দাকিনী অ্যান্ড ওদিকে অলকানন্দা। আর দেবপ্রয়াগে মিলেছে গঙ্গা এবং দেবপ্রয়াগে এসে মিলেছে অলকানন্দা এবং ভাগীরথী নদী। এবার একটুখানি আগে তোমাদের পড়ালাম যে ভারতের সব থেকে উঁচু ড্যাম, তার নাম কি? তো ভারতের সব থেকে উঁচু ড্যাম হলো থেরি ড্যাম। তার আগে দেখো আরেকটা নদী আছে যেটা ভাগীরথীর সাথে এসে এখানে এসে মিশছে, তার নাম হলো ভিল
ভিলানগানা, এরকম পজিশন এসছে মিশছে, তার নাম হলো ভিলাঙ্গানা। ভিলাঙ্গানা নদী। তো এই ভিলাঙ্গানা নদীটা ভাগীরথীর সঙ্গে এসে ঠিক যেখানে মিশছে, এই জায়গাতেই ভারতের সব থেকে উঁচু ড্যাম, তার নাম কি? তার নাম হলো থেরি ড্যাম। থেরি ড্যাম, এই ড্যামটা অবস্থিত। এর হাইট কত? এর হাইট হলো 260 মিটার, 260 মিটার হলো এর হাইট, যেটা ভারতের সব থেকে উঁচু ড্যাম। তাহলে আশা করি এই পঞ্চপুরাক যে ট্রিক্সটা, পঞ্চপুরের ট্রিক্সটা বোঝা গেল। কোন নদী কোথায় এসে মিশছে সেটা বোঝা গেল। ছবিটা ভালোভাবে খেয়াল করো, যে কারণে আমি ছবিটা আরো আরেকবার কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলে আসো আমাদের পরবর্তী টপিক, সিন্ধু ও ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। তো ফার্স্টে দেখবো ইন্দাস রিভার সিস্টেম, তারপরে দেখবো ব্রহ্মপুত্র রিভার সিস্টেম। ইন্দাস রিভার সিস্টেমে সব থেকে মেন নদী হলো কি? ইন্দাস রিভার, অর্থাৎ সিন্ধু নদী। সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? দেখো যেখানে আমি মার্কিং করছি, মানস সরোবর। মানস সরোবর কোথায় অবস্থিত? তিব্বতে অবস্থিত। তো কৈলাস পর্বতের পাশে মানস সরোবর থেকে সিন্ধু নদের উৎপত্তি। সিন্ধু নদ উৎপত্তি হয়ে উপরের দিকে বাহিত হয়ে ভারতে প্রবেশ করছে। তো ভারতে যে জায়গাটাকে প্রবেশ করছে সেই জায়গার নাম কি? এক্সামে কোশ্চেন দেয়, মাথায় রাখবে। ড্যাম চক থেকে ভারতে প্রবেশ করে। ভারতে প্রবেশ করে এই সিন্ধু উপনদী, সিন্ধু নদী গিলগিটের মধ্যে দিয়ে বাহিত হয়ে আবার ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করে। তো পাকিস্তানে যে জায়গাটাতে প্রবেশ করছে সেই জায়গাটার নাম কিন্তু জানতে চায়। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে চিল্লাই। পাকিস্তানের চিল্লাইতে প্রবেশ করে এই নদী পাকিস্তানের মধ্যে দিয়ে বাহিত হয়ে নদীটা পড়ছে কোথায়? পড়ছে আরব সাগরে এসে পড়ছে। এবার এখানে দেখো ইন্দাসের নিচে আরো 5টা নদীর নাম লেখা আছে, ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস অ্যান্ড সাতলেজ। তো এই 5টা নদী এবং ইন্দাস নদী মানে সিন্ধু নদী মিলে, এই 6টা নদী মিলেই কিন্তু বলা হয় সিন্ধু নদী তন্ত্র। তো এই নদীগুলো ওপর থেকে নিচ পর্যন্ত কিভাবে মনে রাখবে তার একটা শর্ট ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি। তোমরা এইভাবে মনে রাখতে পারো বা তোমরা তোমাদের ট্রিক্স অনুযায়ী মনে রাখতে পারো। তো ট্রিক্সটা হলো জয় শ্রী জয় শ্রীরাম ভেরি স্মার্ট। তো জয় শ্রীরামের বর্গের জ থেকে রিলেট করো ঝেলাম, ঝেলাম রিভার। শ্রীর থেকে রিলেট করো SHRI দিয়ে শ্রী লেখা হয়। তো এস এর জায়গায় তোমরা এটাকে সি হিসাবে কনসিডার করো। তো সেখান থেকে কি? সেখান থেকে হবে চেনাব। তারপর রামের র থেকে কি? রামের র থেকে রাভি নদী। তারপর ভেরি স্মার্টের ভি দিয়ে শুরু, তো এটা ভিটাকে তোমরা কনসিডার করো বি দ্বারা। তো এখান থেকে পাচ্ছ কি? এখান থেকে পাচ্ছ বিয়াস রিভার। আর স্মার্টের এস থেকে পাচ্ছ কি? সতলাজ, সতলাজ রিভার। তাহলে পরপর নদীগুলো ওপর থেকে নিচ পর্যন্ত কি কি? ঝেলাম, ঝেলামের উৎপত্তি দেখতে পাচ্ছ। ঝেলামের উৎপত্তি এখান থেকে হয়ে এইভাবে গিয়ে এখানে ভারত এবং পাকিস্তানের বর্ডারের মধ্যে যে বর্ডার লাইন, সেই বর্ডার লাইনের মধ্যে দিয়ে বাহিত হয়ে এই নদীটা মিশেছে কার সঙ্গে? মিশেছে চেনাব রিভারের সাথে। আবার নিচে দিয়ে রাভি নদী, এটাও কিন্তু মিশেছে চেনাব রিভারের সাথে। আর চেনাব রিভারটা এখানে হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি হয়ে চেনাব রিভারটা বাহিত হয়ে মিশেছে কার সাথে? মিশেছে সিন্ধু নদীর সাথে পাকিস্তানে গিয়ে। আবার এদিকে নিচে মানস সরোবরের নিচ থেকে উৎপত্তি হয়েছে কার? উৎপত্তি হয়েছে সতলাজ রিভার। সতলাজ রিভার এর ওপরেই কিন্তু বলেছিলাম, যাই হোক সেটা পরে বলছি। এই সতলাজ রিভার বাহিত হয়ে এসে এটা মিশেছে কার সাথে? মিশেছে চেনাব রিভারের সাথে। আর বিয়াস রিভার এটা এসে মিশেছে ডাইরেক্ট পাকিস্তানের পাঞ্জাবের মধ্যে সতলাজ রিভারের সাথে। তো এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে যে সিন্ধুর সব থেকে বড় উপনদী কোনটা। তো এখানে ছবিতেই তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে যে সিন্ধুর সব থেকে বড় উপনদী হলো এই চেনাব রিভার। সিন্ধুর সব থেকে বড় উপনদী। সিন্ধুর সব থেকে বড় উপনদী কোনটা? সিন্ধুর সব থেকে বড় উপনদী হলো চেনাব রিভার। এবং পরপর নদীগুলোর নাম কি কি? পরপর নদীগুলোর নাম এই কারণে মনে রাখতে হবে, যখন আমি তোমাদের এর পরেই আমি পড়াবো যে
আহ, সিন্ধু জল সমঝোতা। তো সিন্ধু জল সমঝোতাতে কিভাবে কি সমঝোতা হয়েছে, কে সমঝোতা করিয়েছে, কত সালে হয়েছে, এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। তো সেই কারণে কিন্তু পরপর নদীর নাম তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো ইন্দাস রিভার ফার্স্টে, তারপর ঝেলাম, তারপর চেনাব, তারপর রাভি, বিয়াস অ্যান্ড সতলাজ। জয় শ্রীরাম, ভেরি স্মার্ট, এইভাবে কিন্তু তোমরা ট্রিক্স দিয়ে জিনিসটা মনে রাখতে পারো। এবার দেখো তোমাদের ডান সাইডে মানস সরোবর থেকে আরো আরেকটা নদী উৎপত্তি হয়েছে। সেটা কি? সেটা হলো ব্রহ্মপুত্র রিভার। ব্রহ্মপুত্র রিভার তিব্বতের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে এই নদীটা তিব্বতের মধ্যে ইয়ারলুং সাংপো নামে বাহিত হয়েছে। বাহিত হয়ে এই নদীটা এসে ভারতে প্রবেশ করছে। কোন রাজ্য থেকে ভারতে প্রবেশ করছে? অরুণাচল প্রদেশ রাজ্যের নামচা বারোয়া পর্বতের পাশ দিয়ে এই নদীটা ভারতে প্রবেশ করছে। এই নদীটা যেই ভারতে প্রবেশ করলো, এই নদীটার নাম কি? দেখো, নাম হলো ডিভাং রিভার। এখানে লিখে দিচ্ছি ওপরে বড় করে, ডিভাং, ডিভাং নদী, ডিভাং রিভার এর নাম হয়েছে। এবং এই ডিভাং রিভারের সাথে দুটো নদী এসে মিশছে, লোহিত রিভার আর একটা হলো ডিহাং রিভার। আগেরটা কি বললাম? ডিবাং, এটা হলো ডিহাং রিভার। ডিহাং রিভার ব্রহ্মপুত্রের সাথে মেশার পর এটা অরুণাচল প্রদেশ থেকে এই নদীটা প্রবেশ করছে কোথায়? অরুণাচল প্রদেশ থেকে প্রবেশ করছে আসামের মধ্যে। আসামের মধ্যে দিয়ে এই নদীটা বাহিত হয়ে নদীটা প্রবেশ করছে কোথায়? বাংলাদেশে। বাংলাদেশে এই নদীটা যখনই প্রবেশ করছে, এই নদীর নাম হয়ে যাচ্ছে কি? এই নদীর নাম হয়ে যাচ্ছে যমুনা। এর নাম হচ্ছে কি? নাম হচ্ছে, নাম হচ্ছে JAMUNA। একটুখানি আগেই বললাম একই নদীর মানে দুটো নাম আছে একই নামের, একটা যমুনা আর একটা কিন্তু ইয়ামুনা। ইয়ামুনাটা কোনটা? ইয়ামুনা হলো গঙ্গার যে সব থেকে বড় উপনদী। সেটা কি বলেছিলাম? YAMUNA। দুটোর কিন্তু বাংলা যে নাম লেখা থাকবে সেখানে যমুনা লেখা থাকবে, সুতরাং ইংলিশ নামটা মাথায় রাখবে। ইংলিশ নামে দেখবে যে একটাতে YAMUNA লেখা থাকবে আর একটাতে JAMUNA লেখা থাকবে। তো ব্রহ্মপুত্র যখনই বাংলাদেশে প্রবেশ করছে, প্রবেশ করার সাথে সাথে তার নাম হয়ে যাচ্ছে কি? তার নাম হয়ে যাচ্ছে যমুনা। আর ইয়ামুনা হলো কি? ইয়ামুনা হলো গঙ্গার সব থেকে বড় উপনদী। তো যমুনা বাংলাদেশে প্রবেশ করলো। বাংলাদেশে প্রবেশ করার পর এদিকে তিস্তা নদী এসে মিশছে কার সাথে? তিস্তা নদী এসে মিশছে যমুনার সাথে। আর এদিকে বারাক নদী এসে মিশছে যমুনার সাথে। আর এই সাইড থেকে তোমাদের পড়িয়ে রেখেছিলাম গঙ্গা পড়ানোর সময়, পশ্চিমবঙ্গ থেকে দুটো গঙ্গা নদী দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বাহিত হচ্ছে, আর একটা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। তো বাংলাদেশে প্রবেশ করে ঠিক এই পজিশনে এসে এই নদীটা, পদ্মা নদীটা ব্রহ্মপুত্রের সাথে মিশছে। মেশার পর এই নদীর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে কি? মেঘনা নাম হয়ে যাচ্ছে। মেঘনা নামে বাহিত হয়ে নদীটা পড়ছে কোথায়? নদীটা পড়ছে বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরে। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। তাহলে ছবি দেখিয়ে আশা করি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। এবং এখান থেকে কোশ্চেন দেয় যে তিব্বতে ব্রহ্মপুত্রের নদীর নাম কি? তো অ্যান্সার হবে ইয়ারলুং সাংপো। যখনই ভারতে প্রবেশ করছে তখন তার নাম কি হয়ে যাচ্ছে? অরুণাচল প্রদেশ। ভারতের কোন রাজ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবেশ করে? কোশ্চেন দিয়েছে, তো অ্যান্সার হবে অরুণাচল প্রদেশ দিয়ে। অরুণাচল প্রদেশে যখনই প্রবেশ করছে নদীর নাম হয়ে যাচ্ছে কি? ডিবাং। তারপর নাম হয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র আসামের মধ্যে দিয়ে বাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশে প্রবেশ করার সাথে সাথে নাম হয়ে যাচ্ছে যমুনা। যমুনা বাহিত হয়ে আরো এগিয়ে যখন যাচ্ছে তখন পদ্মার সঙ্গে যখন মিলিত হচ্ছে, মিলিত হওয়ার ফলে তার নাম যমুনা থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে মেঘনা। এবং মেঘনা আগে বাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়ছে। তো দেখো এই দুটো নদ রিভার সিস্টেমের উপর থেকে কোশ্চেন ডাকা হয়েছে, কিছু কোশ্চেন। তো এখানে দেখো সিন্ধু নদের উৎপত্তি কোথায় হয়েছে? এক্ষুনি বললাম তিব্বতের কৈলাস পর্বতে মানস সরোবর থেকে। পরের কোশ্চেন দেখো, সিন্ধু নদী কোন জায়গায় ভারতে প্রবেশ করছে? দ্যাম চক থেকে ভারতে প্রবেশ করছে। সিন্ধু নদী ভারত থেকে পাকিস্তানে প্রবেশ করে কোন জায়গা? সেই জায়গার নাম কি? তো নাম হলো চিল্লাস। তারপরে দেখো, আচ্ছা এখানে ভারতের সবথেকে উঁচু গ্র্যাভিটি ড্যাম, ভারতের সবথেকে উঁচু গ্র্যাভিটি ড্যাম কোথায় অবস্থিত? উঁচু গ্র্যাভিটি ড্যাম ঠিক এই হরিয়ানা। এবং এখানে একটুখানি ছবিটা ভুল আঁকা আছে। সতলাজ রিভারটা হরিয়ানার মধ্যে দিয়ে। তো যাই হোক, এখানে তোমাদের বলে দিচ্ছি এই জায়গায় ভাকরানাঙ্গাল। ভাকরানাঙ্গাল যে ড্যামটা, এটা ভারতের সবথেকে উঁচু গ্র্যাভিটি ড্যাম।
যদি কোশ্চেন দেয় ভারতের সব থেকে উঁচু ড্যাম, তখন অ্যান্সার হবে থেরি ড্যাম। যখন স্পেসিফিক করে দেবে এখানে গ্রাভিটি ড্যাম, তখন অ্যান্সার হবে ভাকরা নাঙ্গাল ড্যাম, ভারতের সব থেকে উঁচু গ্রাভিটি ড্যাম, যার হাইট হলো 226 মিটার। এই ভাকরা নাঙ্গাল এটা অবস্থিত এটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের ঠিক বর্ডারে ভাকরা নাঙ্গাল এটা অবস্থিত। এখানে খেয়াল করো, আহ, এখানে নদীটা পাঞ্জাবের মধ্যে দিয়েই টানা হয়নি, যে যদিও ছবিটা একটুখানি ভুল আছে। তো যাই হোক, আমি এখানে বলে দিচ্ছি পাঞ্জাব এবং ওদিকে হিমাচল প্রদেশের ঠিক বর্ডারে অবস্থিত ভাকরা নাঙ্গাল। ভাকরা নাঙ্গাল দুটো জায়গার নাম, একটা হলো ভাকরা আর একটা হলো নাঙ্গাল। তো ভাকরা হলো হিমাচল প্রদেশের অংশ, আর নাঙ্গাল জায়গাটা হলো পাঞ্জাবের অংশ। তো ভাকরা একটু উঁচুতে অবস্থান করে, নাঙ্গাল কিন্তু একটু নিচুতে অবস্থান করে। তো যাই হোক, অত ডিটেলসে না গিয়ে মাথায় রাখবে ভাকরা নাঙ্গাল হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব বর্ডারে অবস্থিত, যেটা সতলাজ রিভারের ওপরে একটা ড্যাম। চলে আসো পরের কোশ্চেন, সিন্ধু নদের ভারতের বিস্তৃতি কত? সিন্ধু নদের ভারতের বিস্তৃতি ভারতের মধ্যে দিয়ে বাহিত হয়েছে 1114 কিলোমিটার বাহিত হয়েছে, আর এর টোটাল লেন্থ প্রায় 2880 কিলোমিটার। চলে আসো পরের কোশ্চেন, সিন্ধু নদী কটা দেশের মধ্যে দিয়ে বাহিত হয়? তো সিন্ধু নদী তিব্বত, ভারত এবং পাকিস্তান, মানে 3টে দেশের মধ্যে দিয়ে বাহিত হয়। সিন্ধু জল সমঝোতা কবে হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে। সিন্ধু জল সমঝোতা হয়েছিল 1960 সালে। কে করিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা সিন্ধু জল সমঝোতা হয়েছিল। সিন্ধু জল সমঝোতাটা কি একটুখানি তোমাদের এখানে বুঝিয়ে দিই। সিন্ধু জল সমঝোতা তোমাদের এক্ষুনি যে পরপর পড়ালাম, কি ফার্স্টে সিন্ধু অর্থাৎ ইন্দাস রিভার, ফার্স্টে হলো ইন্দাস রিভার। সিন্ধুর পরে পড়ালাম তোমাদের জয় শ্রীরাম ভেরি স্মার্ট। তো জয়, জে ফর কি ঝেলাম। তারপর শ্রীটা আমি সি দিয়ে মনে রাখতে বলেছি, চেনাব। তারপর জয় শ্রী রাম, রামের আর ফর রাভি, ভেরিটাকে বি মনে রাখতে বলেছি বিয়াস, আর স্মার্ট থেকে সতলাজ। তো এই 6টা নদী পরপর ওপর থেকে নিচ পর্যন্ত লিখলাম। এবার ওপর থেকে আমরা তিনটে করে গ্রুপে ভাগ করব, অর্থাৎ সিন্ধু, ঝেলাম অ্যান্ড চেনাব। এই 3টে নদীর জল পাকিস্তানকে 80% দেওয়া হবে, আর ভারত ব্যবহার করবে কত পার্সেন্ট? ভারত ব্যবহার করবে 20%। আর লাস্টের 3টে নদী অর্থাৎ রাভি, বিয়াস অ্যান্ড সতলাজ, এই 3টে নদীর জল পাকিস্তান ব্যবহার করবে মাত্র 20%, আর ইন্ডিয়া এই 3টে নদীর জল ব্যবহার করবে 80%। এটাই সিন্ধু জল সমঝোতা নামে পরিচিত, যেটা হয়েছিল 1960 সালে ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা। চলে আসো পরের কোশ্চেন, ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায় হয়েছে? এটা উৎপত্তি হয়েছে মানস সরোবর থেকে। তাহলে মানস সরোবর থেকে 3টে নদী, একটা হলো সিন্ধু, একটা হলো ব্রহ্মপুত্র, আর একটা হলো কি সতলাজ রিভার। চলে আসো পরের কোশ্চেন, ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রবেশের সাথে সাথে কি নামে পরিচিত? যমুনা নামে পরিচিত। স্পেলিংটা খেয়াল রাখবে, ইংলিশের স্পেলিংটা অবশ্যই খেয়াল রাখবে। পরের কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে। পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপ, যার নাম হলো মাজুলি দ্বীপ। তো পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপের নাম জানতে চাইতে পারে। তো সেটা কোন নদীর উপর অবস্থিত? সেটা ব্রহ্মপুত্র নদের উপরে অবস্থিত। এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের আসামে অবস্থিত। আসামের ডিব্রুগড় থেকে লাখিমপুরের মধ্যে পৃথিবীর সব থেকে বড় নদী দ্বীপ, যার নাম হলো মাজুলি দ্বীপ, সেটা অবস্থিত। পরের কোশ্চেন দেখো, ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কোথা থেকে, বাংলাদেশের যে পজিশন থেকে বাংলাদেশে প্রবেশ করছে আসাম থেকে, তো সেই জায়গাটার নাম কি? সেই জায়গার নাম হলো ধুবড়ী। তো ধুবড়ী থেকে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করছে। পরের কোশ্চেনে আসো, ব্রহ্মপুত্র নদের ভারতে বিস্তৃতি কত? তো ভারতে বিস্তৃত 916 কিলোমিটার এবং এর টোটাল লেন্থ 2900 কিলোমিটার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, পরের তোমাদের যে টপিকটা শুরু হচ্ছে সেটা হলো সাউথ ইন্ডিয়ান রিভার সিস্টেম, অর্থাৎ দক্ষিণ ভারতে যে সমস্ত নদীগুলো আছে সেই নদীর সিস্টেমটা এবার পরপর দেখবে। তো এখান থেকে ইম্পর্টেন্ট যে রিভারগুলো সেইগুলোই আমরা এখন এক্সামের জন্য পড়বো। তো এখানে ফার্স্টে লেফট সাইডে দেখো, রাজস্থানের আরাবল্লী পর্বত, এটা হলো কি? এটা হলো আরাবল্লী পর্বত। তো আরাবল্লী পর্বত থেকে যে
আরাবল্লী পর্বত থেকে যে নদীটা সৃষ্টি হয়েছে সেটা কি লুনি রিভার। এই লুনি রিভার ভারতের মধ্যে আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়ে ভারতের মধ্যেই কিন্তু বিলিয়ে গেছে। তো কোশ্চেন দেবে কোন নদী ভারতের মধ্যে উৎপত্তি হয়েছে এবং ভারতের মধ্যেই বিলিয়ে গেছে, কোনো সাগর উপসাগরে পড়েনি বা কোনো হ্রদে পড়েনি। তো অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে সেটা লুনি রিভার। এটা আরাবল্লী পর্বত থেকে উৎপত্তি হয়ে এদিকে গুজরাটের কচ্ছের রান, গুজরাটের কচ্ছের রানে এসে কিন্তু মিশেছে। তো কোশ্চেন দেবে লুনি রিভার কোথায় এসে মিশেছে, অ্যান্সার হবে কচ্ছের রানে এসে মিশেছে। সেকেন্ড নদী দেখো আমি এখানে লাল দিয়ে মার্কিং করছি, মাহি রিভার। মাহি রিভার একমাত্র নদী যেটা এখানে দেখো এই যে রেখাটা টানা আছে এটা হলো কি 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি নর্থ, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা। তো এই মাহি রিভারটা মধ্যপ্রদেশের এই পজিশন থেকে উৎপত্তি হয়েছে, হয়ে কর্কট ক্রান্তি রেখাকে এখানে ক্রস করেছে, আবার ঘুরে এসে এই নদীটা কর্কট ক্রান্তি রেখাকে গুজরাটের মধ্যে ক্রস করছে, করে মিশে যাচ্ছে আরব সাগরে। তো মাহি রিভার একমাত্র নদী যেটা কর্কট ক্রান্তি রেখাকে 2বার ক্রস করেছে। এরপর দেখো এখানে অমরকন্টক থেকে উৎপত্তি হয়েছে নর্মদা। তো নর্মদা রিভার, অমরকন্টক থেকে 3টে নদী, একটা হলো নর্মদা, এদিকে হলো সোন আর এদিকে হলো মহানদী। 3টে নদীর উৎপত্তি হয়েছে। তো এখানে তোমাদের কোশ্চেন দেবে যে পশ্চিম বাহিনী নদী কোনটা। তো পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা নদী, আরেকটা পশ্চিম বাহিনী নদী হলো তাপ্তি নদী। তো নর্মদা নদীটা উৎপত্তি হয়ে এখান থেকে এসে মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে এসে এদিকে প্রবেশ করছে কোথায়, মহারাষ্ট্র সীমান্তের পাশ দিয়ে প্রবেশ করছে গুজরাটে এবং আরব সাগরে এসে মিশছে। এবং এখান থেকে কোশ্চেন দেয় যে নর্মদা নদী কোন ভ্যালির মধ্যে দিয়ে গিয়েছে বা কোন উপত্যকার মধ্যে দিয়ে গিয়েছে। তো নর্মদার উপরে কি আছে, নর্মদার উপরে যে রেঞ্জটা আছে সেটা হলো বিন্ধ্যাচল রেঞ্জ, আর নর্মদার নিচে যে রেঞ্জটা আছে সেটা কি সাতপুরা রেঞ্জ। তো দুটো পাহাড় যদি দুদিকে থাকে তাহলে মাঝখানে যে উপত্যকা তাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। তাই কোশ্চেন দেখ এর মধ্যে কোনটি গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বাহিত হয়েছে, অ্যান্সার হবে নর্মদা নদী গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে বাহিত হয়েছে। তাপ্তি নদী এটাও কিন্তু পশ্চিম বাহিনী নদী। তারপরে নিচে চলে আসো, নিচে এসে দেখো এখানে নিচে সব থেকে ইম্পর্টেন্ট হলো গোদাবরী রিভার। গোদাবরী রিভারের উৎপত্তি কোথায়, গোদাবরী রিভারের উৎপত্তি দেখো আমি এখানে কালো দিয়ে মার্কিং করছি, উৎপত্তি হয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে উৎপত্তি হয়ে গোদাবরী রিভার মহারাষ্ট্রের মধ্যে দিয়ে এসে তেলেঙ্গানার মধ্যে দিয়ে এসে অন্ধ্রপ্রদেশ থেকে এটা পড়েছে কোথায়, পড়েছে বঙ্গোপসাগরে। অর্থাৎ গোদাবরী রিভার কিন্তু একটা পূর্ববাহিত নদী। তারপরে নিচে দেখো কৃষ্ণা রিভার। কৃষ্ণা রিভারটাও কিন্তু মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়েছে, তারপরে পূর্ব দিকে বাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। একইভাবে তার নিচে দেখো কাবেরী রিভার। কাবেরী রিভারও কিন্তু তোমাদের উৎপত্তি হয়েছে কর্ণাটক থেকে, কর্ণাটক থেকে উৎপত্তি হয়ে এটা আরব সাগরে এসে পড়েছে। তো দক্ষিণ ভারতের 3টে ইম্পর্টেন্ট নদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। একটুখানি আগে গঙ্গা যখন পড়াছিলাম তখন বলেছিলাম যে গঙ্গা হলো ভারতের সবথেকে লম্বা নদী, সবথেকে দীর্ঘতম নদী। এবার যদি কোশ্চেন দেয় ভারতের সবথেকে দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটা, দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি, তো ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো গোদাবরী নদী। এর লেন্থ প্রায় 1465 কিলোমিটারের আশেপাশে এর দৈর্ঘ্য, এবং এটা কিন্তু ভারতের সবথেকে দ্বিতীয় দীর্ঘতম নদী। দ্বিতীয় দীর্ঘতম নদী জন্য এই গোদাবরী নদীকে কি বলা হয়, গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণী গঙ্গা বলা হয়। ভালোভাবে খেয়াল করবে, এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। দক্ষিণী গঙ্গা এমন আরেকটা নদী আছে যাকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, দক্ষিণ ভারতের, দক্ষিণ ভারতের গঙ্গা। তো দক্ষিণ ভারতের গঙ্গা যদি দেয় তখন অ্যান্সার কি হবে, তখন অ্যান্সার হবে এই কাবেরী নদী হলো দক্ষিণ ভারতের গঙ্গা। আর দক্ষিণী গঙ্গা যদি বলে, দক্ষিণী গঙ্গা বলা হয় এই কারণে যেহেতু এটা গঙ্গার পরে দ্বিতীয় দীর্ঘতম নদী ভারতের, সেই কারণে কিন্তু একে দক্ষিণী গঙ্গা বলা হয়, এবং দক্ষিণী গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেখো, আরেকটা কোশ্চেন যেটা দেয় তুঙ্গাভদ্র রিভার। দেখো আমি এখানে লাল কালার দিয়ে মার্কিং করছি তুঙ্গাভদ্র রিভার। তুঙ্গাভদ্র রিভারটা
কৃষ্ণার উপনদী। কোশ্চেন দেয় তুঙ্গভদ্র রিভার কার উপনদী? অ্যান্সার হবে কৃষ্ণার উপনদী। আরেকটা কোশ্চেন দেয় পেরিয়ার নদী কোন রাজ্যের নদী? সেটা হবে কেরালার নদী। এবার চলে আসো এর উপরে যে কোশ্চেনগুলো রাখা হয়েছে সেই কোশ্চেনগুলোতে। তো ভারতের সব দীর্ঘতম বাঁধ কোনটা? ভারতের লংগেস্ট ড্যাম, ভারতের লংগেস্ট ড্যাম এই মহানদীর ওপরেই অবস্থিত। মহানদীর ওপরে এই পজিশনে অবস্থিত, উড়িষ্যার ওপরে অবস্থিত, এবং এটা হলো ভারতের সব থেকে দীর্ঘতম, দীর্ঘতম অর্থাৎ লংগেস্ট ড্যাম। তো তার নাম কি? হীরাকুদ ড্যাম। হীরাকুদ ড্যাম ওড়িশাতে অবস্থিত, মহানদীর ওপরে অবস্থিত, লেন্থ 25.79 কিলোমিটার বা প্রায় 26 কিলোমিটার। পরের কোশ্চেন দেখো, হুইচ ইজ দ্য ফার্স্ট অথবা ওল্ডেস্ট ড্যাম অফ ইন্ডিয়া? ভারতের সব থেকে পুরাতনতম ড্যাম বা প্রথম ড্যাম কোনটা? সেটা হবে কল্যাণী ড্যাম। সেটা কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। কোন নদীর উপরে অবস্থিত? কাবেরী নদীর উপরে অবস্থিত। পরের কোশ্চেন দেখো, সামুদ্রিক দূরত্ব মাপা হয় কোন এককে? তো সামুদ্রিক দূরত্ব মাপা হয় নটিক্যাল মাইল, NM, নটিক্যাল মাইল এককে ভারতের সামুদ্রিক দূরত্ব মাপা হয়। আর যদি কোশ্চেন দেয় সামুদ্রিক গভীরতা মাপা হয় কোন এককে? সামুদ্রিক গভীরতা মাপা হয় ফ্যাদাম এককে। অর্থাৎ ডিস্টেন্স মাপা হয় এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা মাপা হয় কোন এককে? নটিক্যাল মাইল। আর কত গভীরে কিছু আছে সেটা মাপা হয় কোন এককে? সেটা মাপা হয় ফ্যাদম এককে মাপা হয়। দুটো কোশ্চেনই কিন্তু এক্সামে বহুবার দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেন, পক প্রণালী ভারতের থেকে কোন দেশকে আলাদা করেছে? তো পক প্রণালী শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে অবস্থিত, গালফ অফ মান্নারে এটা অবস্থিত। তাহলে শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে কে? পক প্রণালী। চলে আসো পরের কোশ্চেন, লুনি নদী কোথায় পড়েছে? তো লুনি নদী এক্ষুনি বললাম কচ্ছের রানে পড়েছে, এর উৎপত্তি স্থল হলো আরাবল্লী পর্বত। পরের কোশ্চেন দেখো, কোন নদী কর্কটক্রান্তি রেখাকে 2 বার ক্রস করেছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্রস করেছে কে? মাহি রিভার। পরে দেখো, এবার তোমাদের কিছু ড্যাম রাখা হয়েছে। তো ড্যাম অফ কৃষ্ণা রিভার, কৃষ্ণা রিভারের ওপরে ড্যাম কোনটা? নাগার্জুনা সাগর। কোশ্চেন এইভাবে দেবে, নাগার্জুনা সাগর বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত। নর্মদা নদীর ওপরে যে ড্যামটা অবস্থিত সেটা হলো সর্দার সরোবর ড্যাম। পরে দেখো, ড্যাম অফ কাবেরী, মেত্তুর বাঁধ, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেটে দেখো দেখবে এই কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে, যে মেত্তুর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? মেত্তুর বাঁধ কাবেরী নদীর উপরে অবস্থিত। পরের কোশ্চেন দেখো, মাইথন ড্যাম কোন নদীর উপরে অবস্থিত? তো মাইথন ড্যাম বারাকার নদীর উপরে অবস্থিত। এরপরে দেখো, এক্ষুনি যেটা আলোচনা করলাম ছবি দেখিয়ে, যে হুইচ রিভার ইজ কল্ড গঙ্গা অফ সাউথ ইন্ডিয়া? দক্ষিণ ভারতের গঙ্গা, যদি কোশ্চেন থাকে বাংলাতে এইভাবে থাকবে, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? বলা হয় কাবেরী নদীকে। আর দক্ষিণী গঙ্গা বলা হয় কাকে? দক্ষিণ গঙ্গা বলা হয় গোদাবরী নদী, কারণ গঙ্গার পরে গোদাবরী নদীটা ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী। চলে আসো পরের ছবিতে। পরের ছবিতে, এখানে ছবিটা দেখো, এখান থেকে তোমাদের কোশ্চেন দেয় যে বেস লাইন থেকে সামুদ্রিক সীমা কত দূরত্ব হয়, বা বেস লাইন থেকে সংলগ্ন ক্ষেত্র কত দূরত্ব হয়, বা বেস লাইন থেকে কত দূরত্ব পর্যন্ত একটা দেশের ইকোনমিক জোন অর্থাৎ ব্যবসায়িক জোন থাকে। তো এখানে খেয়াল করো, এখানে ছবিতেই ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছ যে ভারতের যে ম্যাপটা, ম্যাপের যে রেখাটা, এই রেখাটাকে কি বলা হয়? এই রেখাটাকে বলা হয় তট রেখা। তারপর ম্যাপের মানে ভারতের যে ভূখণ্ড, ভূখণ্ড তো একদম স্ট্রেট লাইন হয় না, তাই তটরেখা থেকে একটুখানি আগে এমন একটা রেখা টানা হয় যেটা মোটামুটি একটা স্ট্রেট লাইন হিসেবে ধরা হয়। তো সেইটাকে কি ধরা হয়? সেইটাকে আধার রেখা বা বেস লাইন হিসেবে ধরা হয়। এটা শুধু ভারতের ক্ষেত্রে না, বিভিন্ন দেশের ক্ষেত্রে, প্রতিটা দেশের ক্ষেত্রেই কিন্তু সেম নিয়ম। বেস লাইন থেকে 12 নটিক্যাল মাইল যে ডিস্টেন্স, সেই 12 নটিক্যাল মাইল ডিস্টেন্সকে কি বলা হয়? বলা হয় সামুদ্রিক সীমা বলা হয়। আর বেস লাইন থেকে 24 নটিক্যাল মাইল ডিস্টেন্সকে বলা হয় সংলগ্ন ক্ষেত্র। আর বেস লাইন থেকে 200 নটিক্যাল মাইল ডিস্টেন্স পর্যন্ত কোনো একটা দেশের ইকোনমিক জোন থাকে, অর্থাৎ এই জোনের মধ্যে বাইরের কোনো দেশের যদি জাহাজ ঢুকে পড়ে তার থেকে কিন্তু ট্যাক্স নেওয়া হয়, বা কোনো বাইরের দেশের জাহাজ ঢুকতে গেলে ভারতের গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু অবভিয়াসলি পারমিশন নেবে এই 200 নটিক্যাল মাইলের মধ্যে ঢুকতে গেলে। তাহলে ইকোনমিক জোন কোন নটিক্যাল মাইল পর্যন্ত? 200 নটিক্যাল মাইল পর্যন্ত। একটু আগে এক্ষুনি একটা তোমাদের কোশ্চেন পড়ালাম যে
সামুদ্রিক ডিস্টেন্স মাপা হয় কোন এককে? তো নটিক্যাল মাইলে আঁকা হয়, এই মাপা হয়। এক্ষুনি তোমাদের কোশ্চেনটা করানো হলো এবং তার এক্সাম্পল তোমরা এখানে পেয়ে গেলে। চলে আসো পরের কোশ্চেনে, পরের ম্যাপে। পরের এই ম্যাপে এখানে কিন্তু দুটো জিনিস পয়েন্ট আউট করা হয়েছে। একটা হলো কোস্টাল এরিয়া, কোন দিকে কোন কোস্ট বলা হয়, যেমন তোমাদের কোশ্চেন দেয় যে করমণ্ডল কোস্ট কোন সাইডটা, মালাবার কোস্ট কোন সাইডটা, বা তোমাদের কোশ্চেন দিতে পারে উৎকল কোস্ট কোন জায়গাটাকে বলা হয়। তো এখানে খেয়াল করো যে গুজরাট থেকে খেয়াল করো, গুজরাটের যে কোস্ট এখান থেকে এই পর্যন্ত, গুজরাটের কোস্ট এখানে খেয়াল করো, আমি কালো দিয়ে মার্কিং করছি। এই কোস্টটাকে বলা হয় কি, বলা হয় কাথিয়াওয়াড় কোস্ট। তার নিচে মহারাষ্ট্র থেকে শুরু করে এদিকে গোয়া কভার করে এই পর্যন্ত এই কোস্টটাকে বলা হয় কি, কোঙ্কান কোস্ট। কোঙ্কান কোস্টের নিচে এইটুকু এরিয়া যেটা কর্ণাটকের মধ্যে পড়ে সেটাকে বলা হয় কি, কন্নাড় কোস্ট। আর কন্নাড় কোস্টের নিচে কেরালার সাইড দিয়ে যে কোস্টাল এরিয়াটা আছে সেই কোস্টাল এরিয়া বা উপকূলীয় ভূমিটাকে বলা হয় কি, মালাবার কোস্ট। এবার পূর্ব সাইডে চলে আসো, পূর্ব সাইডে দেখো, পূর্ব সাইডে নিচে আছে তামিলনাড়ু, তামিলনাড়ুর ওপরে কি আছে, অন্ধ্রপ্রদেশ। তো তামিলনাড়ু থেকে অন্ধ্রপ্রদেশের মাঝামাঝি পর্যন্ত যে কোস্টাল এরিয়া তাকে বলা হয় কি, তাকে বলা হয় করমণ্ডল কোস্ট। তার ওপর থেকে, করমণ্ডলের ওপর থেকে এদিকে মানে অন্ধ্রপ্রদেশ থেকে এদিকে উড়িষ্যার মাঝামাঝি পর্যন্ত যে কোস্টাল এরিয়া তাকে বলা হয় নর্দার্ন সার্কাস কোস্ট। আর নর্দার্ন সার্কাস কোস্ট অর্থাৎ উড়িষ্যার মাঝামাঝি থেকে এদিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত অর্থাৎ বাংলাদেশের বর্ডার পর্যন্ত যে কোস্টাল এরিয়া তাকে বলা হয় কি, তাকে বলা হয় উৎকাল কোস্ট। এবার এখানে একটা জিনিস খেয়াল করো যে তোমাদের পূর্ব ঘাট যেটা, সেই পূর্ব ঘাটে এই যে কোস্টাল এরিয়া তিনটে পড়ালাম, উৎকাল কোস্ট, নর্দার্ন সার্কাস কোস্ট আর একটা করমণ্ডল কোস্ট, এই কোস্টগুলো কিন্তু চারটে নদী দ্বারা বিভক্ত। তো কোশ্চেন দেবে করমণ্ডল কোস্ট কোন দুটো নদীর মাঝে অবস্থিত। তো এখানে খেয়াল করো ভালোভাবে, করমণ্ডল কোস্ট অবস্থিত এদিকে কাবেরী নদী আর এদিকে কৃষ্ণা নদীর মিডিলে অবস্থিত, এই মিডিলে অবস্থিত কি, করমণ্ডল কোস্ট অবস্থিত। এবার এখান থেকে কোশ্চেন দেবে নর্দার্ন সার্কাস কোস্ট কোন দুটো নদীর মাঝখানে অবস্থিত। তো নর্দার্ন সার্কাস কোস্ট এদিকে কৃষ্ণা রিভার আর এদিকে মহানদী রিভারের মিডিলে অবস্থিত নর্দার্ন সার্কাস কোস্ট। আর মহানদী রিভার আর এদিকে হুগলি নদীর মাঝখানে অবস্থিত কি, এর মাঝখানে অবস্থিত উৎকাল কোস্ট। এবার এই ম্যাপের উপরে তোমাদের এখান থেকে আরেকটা ফ্যাক্ট করিয়ে দেবো, সেটা কি, সেটা হলো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা খেয়াল করো, এখানে যে 1 নম্বর যে গোল পাকানো আছে এটা কোন রাজ্য, এটা হলো উত্তরপ্রদেশ। তো উত্তরপ্রদেশের এই পজিশনে যে পাওয়ার প্ল্যান্টটা আছে তার নাম কি, তার নাম হলো নারোরা পাওয়ার প্ল্যান্ট, নারোরা পাওয়ার প্ল্যান্ট। সেকেন্ড চলে আসো রাজস্থান, রাজস্থানে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা অবস্থিত তার নাম কি, তার নাম হলো রাওয়াত ভাটা, রাওয়াত ভাটা। তারপরে চলে আসো গুজরাটে, গুজরাটের যে পাওয়ার প্ল্যান্ট, সেই গুজরাটের পাওয়ার প্ল্যান্টের নাম কি, এখানে দেখো আমি ডান সাইডে মধ্যপ্রদেশের মধ্যে লিখছি, এর নাম হলো কি, কাকরা পার, কাকরা পার। তারপর এদিকে চলে আসো মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এটা কিন্তু সব থেকে পুরানো, সব থেকে ওল্ডেস্ট পাওয়ার প্ল্যান্ট। তো তার নাম কি, তার নাম হলো তারাপুর পাওয়ার প্ল্যান্ট। কোশ্চেন দেবে ভারতের সব থেকে পুরানো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম কি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের নাম হলো তারাপুর পাওয়ার প্ল্যান্ট। এর ইস্টাবলিশ কবে হয়েছিল, এর ইস্টাবলিশ হয়েছিল 1969 সালে এর কিন্তু ইস্টাবলিশ হয়। এবার চলে আসো কর্ণাটকের মধ্যে 5 নাম্বার, কর্ণাটকের মধ্যে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা আছে তার নাম হলো কাইগা পাওয়ার প্ল্যান্ট। আর তারপরে চলে আসো তামিলনাড়ুর মধ্যে, তামিলনাড়ুর মধ্যে দেখো 6 নম্বর যেটা মার্কিং করা আছে আর এদিকে 7 নম্বর যেটা মার্কিং করা আছে। তো 6 নম্বর যে পাওয়ার প্ল্যান্টটা সেটা কি, সেটার নাম হলো কুদানকুলাম, কুদান কুদানকুলাম পাওয়ার প্ল্যান্ট। আর 7 নম্বর যে মার্কিংটা করা আছে সেটা হলো কালপাক্কাম, কালপাক্কাম পাওয়ার প্ল্যান্ট। তোমাদের কোশ্চেন কিভাবে দেবে, কোশ্চেন দেবে যে
কাকরাপার পাওয়ার প্ল্যান্টটা কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে গুজরাটে অবস্থিত। কোশ্চেন দেবে তোমাদের এখান থেকে যে কাকরাপার কোথায়? গুজরাটে। কোশ্চেন দেবে রাওয়াত ভাটা পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? অবস্থিত সেটা রাজস্থানে। নারোরা পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? অবস্থিত উত্তরপ্রদেশে। আর সবথেকে ওল্ডেস্ট, সবথেকে পুরানো যে পাওয়ার প্ল্যান্ট সেটা কি? তারাপুর। সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত। কবে এস্টাবলিশ হয়? 1969 সালে এস্টাবলিশ হয়। কাইগা যে পাওয়ার প্ল্যান্ট সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত কর্ণাটকে। আর তামিলনাড়ু দুটো বললাম, একটা 6 নম্বর এখানে আর 7 নম্বরটা এখানে। 6 নম্বরটার নাম হলো কুদানকুলাম আর 7 নম্বরটার নাম হলো কালপাক্কাম। তো এই ফ্যাক্ট গুলো এখান থেকে অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। এবার চলে আসো কোথায়? চলে আসো লেক অফ ইন্ডিয়া, অর্থাৎ যে হ্রদ আছে ইন্ডিয়া সেই হ্রদে চলে আসো। তো এখান থেকে খেয়াল করো, আমি এখানে মার্কিং করে দিচ্ছি যে কোথায় কোন হ্রদ অবস্থিত। তো এখানে জম্মু কাশ্মীরে দেখো, জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হ্রদ। এই উলার হ্রদ হলো এশিয়া তথা ভারতে এশিয়া এশিয়া তথা ভারতে সবথেকে মিঠা জলের হ্রদ, সবথেকে ফ্রেশ ওয়াটার লেক। সেটা যদি কোশ্চেন দেয় ভারতের সবথেকে বড় ফ্রেশ ওয়াটার লেক তার নাম কি? তার নাম হলো উলার হ্রদ। সেটা কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে অবস্থিত। ডাল লেক কোথায় অবস্থিত? অ্যান্সার হবে এটাও কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। কোশ্চেন যদি দেয় ভীমতাল লেক কোথায় অবস্থিত? ভীমতাল লেক উত্তরাখণ্ডে অবস্থিত। তারপরে চলে আসো সিকিমে। সিকিমে অবস্থিত কি? চোলামু লেক। চলে আসো এদিকে লোকটাক লেক কোথায় অবস্থিত? লোকটাক লেক অবস্থিত মণিপুর রাজ্যে। লোকটাক লেক অবস্থিত এবং এই লোকটাক লেকের ওপরে ক্যাইবুল লামঝাও ক্যাইবুল ক্যাইবুল লামঝাও ন্যাশনাল পার্ক, যেটা পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক। তো সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত মণিপুরের লোকটাক হ্রদের ওপরে। বহুবার কোশ্চেন দিয়েছে যে লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, মাথায় রাখবে। বহুবার কোশ্চেন দিয়েছে ভারতের তথা এশিয়ার সব থেকে বড় ফ্রেশ ওয়াটার লেক কোনটা? অ্যান্সার হবে উলার হ্রদ। চলে আসো সাম্বার লেক। সাম্বার লেক কোথায় অবস্থিত? সাম্বার লেক রাজস্থানে অবস্থিত। তারপর চলে আসো রামগড় তাল, এটা অবস্থিত উত্তরপ্রদেশে। তারপর কাবার লেক অবস্থিত বিহারে, এটা না মনে রাখলেও হবে। চলে আসো চিল্কা। কোশ্চেন দেবে ভারতের সব থেকে বড় লেগুন কোনটা? তো ভারতের সব থেকে বড় লেগুন হলো চিল্কা হ্রদ। এবং সব থেকে ভারতের বড় এটা কিন্তু লোনা জলের হ্রদ। লোনা জলের হ্রদ ব্রাকিশ ওয়াটার লেক ভারতের সব থেকে বড়, সেটা কি? সেটা হবে চিল্কা হ্রদ। কোশ্চেন দেবে উল্কাপিণ্ড দ্বারা তৈরি যে লেক সেটা নাম কি? তো ভারতে উল্কাপিণ্ডের দ্বারা তৈরি লেকের নাম হলো কি? লুনার লেক। এটা কিন্তু উল্কাপিণ্ডের দ্বারা তৈরি হয়েছে। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রের ঠিক বর্ডারে লুনার লেক অবস্থিত। কোশ্চেন দেবে নিজাম সাগর, হুসেন সাগর, এই দুটো লেক, এই দুটো হ্রদ কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে তামিলনাড়ুতে নিজাম সাগর অ্যান্ড হুসেন সাগর, এই দুটো লেক অবস্থিত। কোশ্চেন দেবে কোল্লেরু লেক কোন রাজ্যে অবস্থিত? অ্যান্সার হবে কোল্লেরু লেক অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পুলিকাট লেক কোথায় অবস্থিত? পুলিকাট লেক ঠিক অন্ধ্রপ্রদেশ আর এদিকে নিচে তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ুর ঠিক বর্ডারে অবস্থিত পুলিকাট লেক। কোশ্চেন দেবে ভারতের সব থেকে দীর্ঘতম লেকের নাম কি? তো ভারতের সব থেকে দীর্ঘতম এবং সব থেকে বড় লেক তার নাম কি? ভেম্বানাথ লেক। সেটা কোথায় অবস্থিত? সেটা অবস্থিত কেরালাতে অবস্থিত। তো এর উপরে কিছু কোশ্চেন দেখো এখানে পরপর রাখা হয়েছে। ইন্ডিয়াস লার্জেস্ট অলসো এশিয়ার ফ্রেশ ওয়াটার লেক তার নাম কি? উলার লেক। ইন্ডিয়াস লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট লেক কোনটা? ভারতের সব থেকে দীর্ঘতম বা ভারতের সব থেকে বড় হ্রদের নাম কি? অ্যান্সার হবে ভেম্বানাথ লেক, যেটা অবস্থিত কেরালা রাজ্যে। ভারতের সব থেকে ছোট লেক তার নাম পুকুডে। ভারতের সব থেকে ব্রাকিশ ওয়াটার লেক অর্থাৎ লোনা জলের হ্রদ বা যদি কোশ্চেন দেয় লার্জেস্ট লেগুন ইন ইন্ডিয়া, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে চিল্কা লেক। সেটা কোথায় রাজ্যে অবস্থিত? ওড়িশা রাজ্যে অবস্থিত। পরের কোশ্চেন দেখো লার্জেস্ট লেক অফ দ্য ওয়ার্ল্ড
পৃথিবীর সবথেকে বড় লেকের নাম কি? বা যদি কোশ্চেন দেয় পৃথিবীর সবথেকে বড় নোনা জলের হ্রদের নাম কি? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক্যাসপিয়ান সি, ক্যাসপিয়ান সাগর। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর সবথেকে স্বাদু জলের হ্রদ, সবথেকে বড় স্বাদু জলের হ্রদের নাম কি? তো অ্যান্সার হবে বৈকাল হ্রদ কিন্তু সবথেকে পৃথিবীর মধ্যে বড় স্বাদু জলের হ্রদ। চলে আসো পরের কোশ্চেন, ভারতের উল্কাপিণ্ডের দ্বারা তৈরি হ্রদের নাম কি? তো অ্যান্সার হবে লুনার লেক। আর বিশ্বের একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক, এক্ষুনি বললাম কাইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেটা মণিপুর রাজ্যে অবস্থিত। কোন রাজ্যে অবস্থিত? এইটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। বা লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। লোকটাক হ্রদ অবস্থিত মণিপুর রাজ্যে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের প্রমাণ সময়ের দ্রাঘিমা অংশ রেখা কত? তো অর্থাৎ ভারতের যে টাইমটা চলে সেটা কত ডিগ্রি দ্রাঘিমা, কত ডিগ্রি পূর্ব দ্রাঘিমার অনুযায়ী সেই টাইমটা নির্ধারণ করা হয়? তো অ্যান্সার হবে 82.5 ডিগ্রি বা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই দ্রাঘিমাংশের ভিত্তিতে ভারতের প্রমাণ সময় কিন্তু ডিনোট করা হয়। কোশ্চেন এখান থেকে দেবে যে ভারতের প্রমাণ সময় গ্রিনিচ মিন টাইম থেকে কত ঘন্টা কত মিনিট এগিয়ে আছে? তো মাথায় রাখবে 5.5 ঘন্টা, 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে আছে। চলে আসো পরের কোশ্চেন, আন্দামান নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? তো এটা অবস্থিত সাউথ আন্দামানে। পরের কোশ্চেনে চলে আসো, ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এক্সামে কোশ্চেন দিয়েছে। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি, তার নাম কি? তার নাম হলো ব্যারেন দ্বীপ। পরের কোশ্চেনটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 10 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল আর 9 ডিগ্রি চ্যানেল এইগুলো কার কার মধ্যে অবস্থিত? তো 10 ডিগ্রি চ্যানেল এটা অবস্থিত আন্দামান অ্যান্ড নিকোবরের মধ্যে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হবে 8 ডিগ্রি চ্যানেল, কারণ এখন ইন্ডিয়া এবং সেই দেশের মধ্যে কিন্তু রিসেন্টলি তোমাদের বিদ্রোহ চলছে। ইন্ডিয়ার কোন দেশের মধ্যে? ইন্ডিয়া অ্যান্ড মলদ্বীপসের মধ্যে। তো ইন্ডিয়া আর মলদ্বীপসের মধ্যে কত ডিগ্রি? 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত, সরি 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত ইন্ডিয়া অ্যান্ড মলদ্বীপসের মধ্যে। দেখো পরেই এখানে লেখা আছে 8 ডিগ্রি চ্যানেল কোন কোন আর জায়গার মধ্যে অবস্থিত? তো ইন্ডিয়ার মিনিকয় এবং মালদ্বীপসের মধ্যে অবস্থিত 8 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত মিনিকয় দ্বীপ আর লাক্ষাদ্বীপের মধ্যে 9 ডিগ্রি চ্যানেল অবস্থিত। এর আগে দেখো, প্রবাল প্রাচীর দ্বারা গঠিত একটি দ্বীপ হলো কোনটা? লাক্ষাদ্বীপ হলো প্রবাল প্রাচীর দ্বারা গঠিত। চলে আসো পরের কোশ্চেনে, পক প্রণালী আলোচনা করে দিয়েছি ছবি দেখানোর সময়, মানে ছবি দেখি যখন পড়াচ্ছিলাম সেই টাইমে। পক প্রণালী ইন্ডিয়া, তামিলনাড়ু অ্যান্ড ওদিকে শ্রীলঙ্কার সাথে মাঝখানে কিন্তু যে স্টেটটা আছে, যে প্রণালীটা আছে সেটা হলো পক প্রণালী, অর্থাৎ গালফ অফ মান্নারে কিন্তু পক প্রণালী অবস্থিত। আর র্যাডক্লিফ লাইন ইন্ডিয়া পাকিস্তান, ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চায়না, ডুরান লাইন ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান। এটা কিন্তু অলরেডি আগের দিনের ক্লাসে বা আজকের ক্লাসে ফার্স্টের দিকেও আলোচনা করেছি। তো আজকের ক্লাসে প্রায় তোমাদের 60 থেকে 70টা কোশ্চেন কিন্তু রাখা ছিল, এবং ম্যাপ দেখিয়ে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করবে, ওখান থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন আসবে। আর এর পিডিএফ সম্ভবত পাবে না, যেহেতু ম্যাপ রিলেটেড ক্লাস ছিল। তোমরা ক্লাসটাকে আরও আরেকবার রিমাইন্ড করে দেখবে, তাহলে কোথাও ডাউট থাকলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে ক্লাসটিকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা সামনে কেপিএসআই এর জন্য প্রিপারেশন নিচ্ছে বা সামনে অন্যান্য কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। মাথায় রাখবে এই চ্যানেলে কিন্তু তোমাদের ফুড এসআই এর এক্সামের জন্য ক্লাস সম্পূর্ণ ফ্রিতে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, এবং এর পাশাপাশি বিভিন্ন স্টেটের এক্সাম, তারপর এসএসসি স্টাফ সিলেকশন যে এক্সামগুলো নেয় সেন্ট্রালে, প্রতিটা এক্সামের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশন দেওয়া হয়। তো প্রিপারেশন নেওয়ার জন্য যদি তোমরা গ্রুপে যুক্ত হতে চাও, তো নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে এবং সেখান থেকে গাইডেন্স দেওয়া হবে যে কিভাবে তোমরা ক্লাসগুলো করবে বা কোন দিন কোন ক্লাস হবে সেগুলো কিন্তু সেখানে তোমাদের গাইডেন্স দেওয়া হবে। আবারও বলছি, ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে। আরেকটা কথা, তোমাদের ভূগোলের ক্লাস এখানে কমপ্লিট হয়নি, এখনো কিন্তু পাহাড় পর্বতগুলো বাকি আছে, সেগুলো কিন্তু আমরা পরবর্তী সেশনে আনবো। সম্ভবত আজকে বিকালের মধ্যে, বিকালের যে সেশনটা হয় সেখানে কিন্তু আমরা পাহাড় পর্বতের যে চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলো মোটামুটি আমরা ভূগোল থেকে কভার করিয়ে দেবো। তো আজকে ক্লাস এখানে শেষ করছি, আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।